আমার নাম রাজেশ অধিকারী। নিউ হরিজন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। এই লকডাউনের সময় আমরা তো তোমাদেরকে সামনে নিয়ে ক্লাস করাতে পারছি না, তো সুতরাং আমাদের স্বল্প প্রয়াস যে তোমাদের একটা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে সবাই মিলে। তো তোমরা এই ক্লাসগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে, কারণ সময়টা কিন্তু খুব কম। ক্লাস 12-এর কথা বলছি, সময়টা কিন্তু তোমাদের কাছে খুবই কম। কারণ খুব মানে পরীক্ষা কিন্তু মোটামুটি ঠিকঠাক টাইমেই হবে। সুতরাং সেইটা মনে করেই ক্লাসটা মনে করো যে আজকে থেকেই স্টার্ট হচ্ছে, সেইভাবে কিন্তু পড়াশোনা করতে হবে। কারণ তোমরা যদি মনে করো যে এটা অনলাইনে হচ্ছে হচ্ছে স্যাররা তো পরে আবার পড়াবে, আবার ক্লাসে হবে, তখন দেখে নেব, তখন বুঝে নেব, কিন্তু না, সেই সুযোগটা হয়তো নাও হতে পারে। কারণ আমরা কিন্তু সেই সময়টা হয়তো পাবো না এবার। কারণ সময়টা 12-এ তো এমনি কম থাকে, তার উপর যদি লকডাউনের জন্য আরও কমে যায় তখন তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে। সুতরাং আজকে থেকেই যে ভিডিওগুলো হচ্ছে আজকে থেকেই ক্লাসগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে, খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে? এবং কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই রিপ্লাই করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমরা এখানে ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার দিয়ে কিন্তু শুরু করছি। ফিজিক্যাল কেমিস্ট্রি, এটাও সেকেন্ড চ্যাপ্টার, ফিজিক্যালে দ্রবণ বা সলিউশন। এই সেকেন্ড চ্যাপ্টারে যে দ্রবণ আছে, দ্রবণের চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার, এবং প্রথম যেহেতু ক্লাস আমার 12-এ, সেই জন্য আমরা একটা সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করছি। ঠিক আছে, ফিজিক্যালের একটা সহজ চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করছি দ্রবণ। কারণ দ্রবণ সম্পর্কে আইডিয়া তোমাদের কিন্তু আছে, এই সম্পর্কে একটা জ্ঞান তোমাদের আছে, সেই জন্য আমরা এখান থেকে শুরু করছি, সুতরাং তোমাদের বুঝতেও সুবিধা হবে। দেখো, দ্রবণ দ্রবণ দুটো দুটো জিনিস নিয়ে কিন্তু তৈরি। দ্রবণে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে কি দ্রাব, আর একটা হচ্ছে দ্রাবক। এই দুটো উপাদান কিন্তু থাকে, দ্রাব এবং দ্রাবক। তো দ্রাবক ইত্যাদি সম্পর্কে যাওয়ার আগে আমরা একটা সহজ উদাহরণ দিই। মনে করো চিনির জল। চিনির জল এটা কিন্তু একটা দ্রবণ। শুধু যদি জল বলি সেটা কিন্তু দ্রবণ না, সেটা কিন্তু বিশুদ্ধ দ্রাবক। কিন্তু চিনির জল যদি বলি সেটা কিন্তু একটা দ্রবণ হিসেবে আচরণ করছে, দ্রবণ। তো এই চিনির জলের মধ্যে দুটো পার্ট আছে। দুটো পার্ট কি কি আছে? একটা হচ্ছে চিনি, আর এটা কি জল। চিনির জলের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে চিনি, একটা হচ্ছে জল। তো এখানে দেখো, কার মধ্যে কি দ্রবীভূত আছে? জলের মধ্যে চিনি না চিনির মধ্যে জল? অবশ্যই জলের মধ্যে কিন্তু চিনি আছে। কারণ কেন আমি এটা বলছি? এই কারণেই যে জল এখানে কিন্তু বেশি পরিমাণে আছে, জল বেশি পরিমাণে আছে, চিনি কিন্তু কম পরিমাণে আছে। ঠিক আছে? তো কোনো দ্রবণে যেটা কম পরিমাণে থাকবে সেইটা হচ্ছে কি দ্রাব, দ্রাবের পরিমাণটা থাকবে কম। আর যেটার পরিমাণ বেশি থাকবে সেটাই হবে দ্রবণের কি দ্রাবক। ঠিক আছে? তাহলে দ্রাব মানে দ্রবণের মধ্যে যেটা কম পরিমাণে থাকবে সেটা হচ্ছে দ্রাব, যেটাকে ইংলিশে বলা হয় সলিউট। ইংলিশ টার্মগুলো একটু মনে রাখবে, কারণ কিছু কিছু জায়গায় দেখবে সলিউট বলেই লেখা রয়েছে, তখন যেন সমস্যা নয়। সলিউট মানে দ্রাব, আর দ্রাবক মানে কি সলভেন্ট, সলভেন্ট। ঠিক আছে, দ্রাবক। তাহলে দ্রাবক মানে যেটা বেশি থাকবে, তাহলে চিনির জল দিয়ে উদাহরণটা মনে রাখবে, জল হচ্ছে সলভেন্ট আর চিনিটা কি দ্রাব। এখানে একটা আইইউপিএসসি কনভেনশন আমরা কিন্তু অ্যাপ্লাই করব। আইইউপিএসসি একটা রীতি, একটা আইইউপিএসসি রীতি এখানে একটা অ্যাপ্লাই করা আছে। সেটা কি রীতিটা? হলো যখনই আমরা দ্রাব এটাকে প্রকাশ করার চেষ্টা করব, তখন আমরা সংখ্যা নিয়ে চেষ্টা করব, দুই সংখ্যা নিয়ে চেষ্টা করব, যে দুই দিয়ে আমরা চেষ্টা করব যে দ্রাবকে, দ্রাব যেটা কি সেটাকে নোটিফাই করার জন্য দুই চিহ্নটা ইউজ করব। আর দ্রাবক যখন মানে ইউজ করব, তখন দ্রাবক না লিখে আমরা এক সংখ্যাটাকে নেব। তাহলে কোনো কিছু সাপেক্ষে এক লেখা মানে সেটাকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? দ্রাবক আকারে প্রকাশ করা হচ্ছে। আর কোনো কিছু সাপেক্ষে দুই লেখা মানে সেটাকে প্রকাশ করা হচ্ছে যে দ্রাব প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে? তো এক মানে মনে রাখবে দ্রাবক, দুই মানে মনে রাখবে দ্রাব। এটা কিন্তু মনে রাখতে হবে এখানে, কারণ এখানে তোমরা যদি এটা গুলিয়ে ফেলো তাহলে কিন্তু অঙ্কের সময় সব ভুলভাল হয়ে যাবে। ঠিক আছে? সুতরাং এইটা একটু তোমরা লক্ষ্য রাখবে। তো এই এক এবং দুই দিয়ে আমরা কি কি জিনিস নোটিফাই করব, মোটামুটি কি কি জিনিস নোটিফাই করব সেইগুলোকে আমরা একটু আগে বলে নিচ্ছি। দেখো,
প্রথমে লিখছি ধরো W1, ডব্লু, ডব্লু মানে কিন্তু ওয়েট, মানে ভর। তাহলে এখানে 1 যেহেতু লিখেছি, তাহলে এটা কার ভর? দ্রাবকের। এটা হচ্ছে দ্রাবকের ভর W1। আর W2, এটা W2, এটা কার ভর? 2 মানে কি? 2 মানে বলেছি দ্রাব, তাহলে এটা হচ্ছে দ্রাবের ভর, দ্রাবের ভর। M2, M মানে কিন্তু আণবিক ভর প্রকাশ করা হচ্ছে, তাহলে 2 লিখেছি, তাহলে এটা দ্রাবের আণবিক ভর, দ্রাবের আণবিক ভর। আর M1 লেখা মানে এটা কার আণবিক ভর? দ্রাবকের আণবিক ভর। ধরো N1 লিখেছি, N1 মানে কি? N দিয়ে আমরা প্রকাশ করি মোল সংখ্যাকে, তাহলে এটা কার মোল সংখ্যা? দ্রাবকের মোল সংখ্যা, দ্রাবকের মোল সংখ্যা। তাহলে N2টা কি? N2টা হচ্ছে দ্রাবের, দ্রাবের মোল সংখ্যা। ক্লিয়ার? X, X2, X দিয়ে প্রকাশ করি আমরা মোল ভগ্নাংশ, তো X2 মানে কার মোল ভগ্নাংশ? দ্রাবের মোল ভগ্নাংশ, দ্রাবের মোল ভগ্নাংশ। আর X1 দিয়ে আমরা কাকে প্রকাশ করি? দ্রাবকের, দ্রাবকের মোল ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে তোমরা শুধু এই টার্মগুলো মনে রাখবে। 1 2টা তো ক্লিয়ার, যে 1 মানে সবসময় দ্রাবক আর 2 মানে কিন্তু দ্রাব, আর টার্মগুলো মনে রাখবে। তাহলে x দিয়ে কি বললাম? মোল ভগ্নাংশ। n দিয়ে কি বললাম? মোল সংখ্যা। m দিয়ে কি বললাম? আণবিক ভর। w দিয়ে কি বললাম? ভর, শুধু ভর বা ওজন। আর যদি p দিয়ে প্রকাশ করি, দেখা যাচ্ছে p1 দিয়ে প্রকাশ করলাম, তাহলে p মানে কিন্তু এখানে বাষ্পচাপ প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে? বাষ্পচাপ। তাহলে p1 মানে কার বাষ্পচাপ? দ্রাবকের। p1 মানে দ্রাবকের বাষ্পচাপ, দ্রাবকের বাষ্পচাপ। আর এই p1 এর মাথায় যদি আমরা 0 দিয়ে দিই একটা, তখনও দ্রাবকের বাষ্পচাপই হবে, কিন্তু ওটা হবে তখন যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। কি হবে? বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ হবে। ঠিক আছে? p1 0 দিয়ে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। ঠিক একইভাবে যদি p2 দিয়ে প্রকাশ করি, তাহলে p2 মানে হচ্ছে কি? দ্রাব, তাহলে এটা কার বাষ্পচাপ? দ্রাবের বাষ্পচাপ, দ্রাবের বাষ্পচাপ। আর p2 0 যদি 0 দিয়ে দিই, তাহলে এটা কি হলো? বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ। কিন্তু এই বিশুদ্ধ দ্রাবটা সাধারণত আসে না, তো আমরা বলে রাখছি বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ p2 0, কিন্তু এর অ্যাপ্লিকেশন নেই। ঠিক আছে? এর অ্যাপ্লিকেশন নেই। p1 0টার অ্যাপ্লিকেশন কিন্তু আছে, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। বিশুদ্ধ দ্রাবক মানে বুঝতে পারছো তো? যখন সে দ্রাবকটা একাই থাকবে, মানে জল, শুধু জল আছে দেখা যাচ্ছে, তো শুধু জল থাকলে তখন সেই জলের যে বাষ্পচাপ, সেই বাষ্পচাপটাকে কী দিয়ে প্রকাশ করব? p1 0 দিয়ে। আর যদি জলের সঙ্গে চিনি মিশে থাকে, তখন তার বাষ্পচাপকে কী দিয়ে প্রকাশ করব? তখন তার বাষ্পচাপকে কিন্তু দ্রবণের বাষ্পচাপ আকারে প্রকাশ করব। যদি আমি পি লিখি এখানে, পি, শুধু পি, তখন কিন্তু সেইটা হয়ে গেল দ্রবণের বাষ্পচাপ। শুধু পি লিখলে সেটা হলো দ্রবণের বাষ্পচাপ। ঠিক আছে? তাহলে পি দিয়ে দ্রবণের বাষ্পচাপ, মানে এই পিটাই অ্যাকচুয়ালি p1 প্লাস p2। হ্যাঁ, দ্রাবক প্লাস দ্রাবের বাষ্পচাপ, এবং p1 দিয়ে দ্রাবকের বাষ্পচাপ, p1 0 দিয়ে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। তাহলে এই টার্মগুলো তোমরা মনে রাখবে, যে কোনটা দিয়ে কি প্রকাশ করা হচ্ছে। এই টার্মগুলো কিন্তু আমাদের খুব দরকার অঙ্কের সময়। বারবারই বলছি, এখানে কিন্তু কেমিস্ট্রিতে অঙ্ক আছে সব জায়গাতে, প্রত্যেকটা চ্যাপ্টারতে, ফিজিক্যালের প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারতে কিন্তু অঙ্ক আছে। এই চ্যাপ্টারতেও আমরা অনেক অঙ্ক প্র্যাকটিস করব, সুতরাং এই অঙ্কের সময় কিন্তু এই সমস্ত টার্ম সব কাজে লাগবে, সেই হিসেবে মনে রাখবে এই টার্মগুলো। ঠিক আছে? এরপরে দেখো, আমরা এই টার্মগুলো জানা হয়ে গেছে, এরপরে আমরা বিভিন্ন মাত্রাগুলো দেখে নেব, যে কি কি মাত্রা দিয়ে আমরা দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় করব।
সেই মাত্রাগুলো জানবো আমরা। দ্রবণের গাঢ়ত্ব নির্ণয়ের মাত্রা। কি কি মাত্রার সাহায্যে আমরা দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় করব? 1 নম্বর আমরা রাখছি প্রথমেই শতকরা মাত্রা। 1 নম্বরে আমরা রাখছি শতকরা মাত্রা। ঠিক আছে, শতকরা মাত্রা কি করে বার করব কোনো দ্রবণের ক্ষেত্রে? শতকরা মাত্রাটাকে আমরা এখানে আবার 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। শতকরা মাত্রাটাকে 1 নম্বর হচ্ছে কিছু একটা পার্সেন্টেজ দিয়ে রাখছি, যেমন 10% মনে করছি। 10% W/W HNO3। এটা ধরো একটা দ্রবণ আছে, HNO3 দ্রবণ আছে। তো এইটা দিয়ে আমরা কি নোটিফাই করতে পারছি? তো এটা শতকরা মাত্রা কীভাবে বুঝছো? শতকরা মাত্রা এই জন্য বুঝছো, এই যে 10-এর পাশে আমরা একটা পার্সেন্টেজ সাইন দিছি, এর জন্য এটা শতকরা মাত্রা বুঝছো। এটা তো খুব সহজ ব্যাপার, বুঝতেই পারছো। কিন্তু এই W/W মানেটা কি? এই যে W/W আছে, এর মানেটা আমাদের বুঝতে হবে যে 10% W/W HNO3 নাইট্রিক অ্যাসিড দ্রবণ, এটা বলতে কি বোঝাতে চাচ্ছে? এটা হচ্ছে W/W মানে ওজন, ওজন। ঠিক আছে, ওজনকে ওজন আকারেই প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ এটাকে ডিটেলসে লিখলে এটা হবে যে 100 গ্রাম দ্রবণে, 100 গ্রাম যে দ্রবণ আছে সেই দ্রবণে HNO3 আছে 10 গ্রাম। এইটা হচ্ছে এর মানে। 10% W/W মানে কি? এদিকে দ্রবণ থাকবে, এটা সেটা 100-তে থাকবে, কিন্তু 100-র পাশে কি বসবে, যে গ্রাম বসবে না ml বসবে, সেটা নির্ভর করবে এটা W রয়েছে না অন্য কিছু রয়েছে। এই যে নিচের যে Wটা, নিচের যেটা আছে সেটা কিন্তু এটা ওজনের জন্য, এই সেটা আছে দ্রবণের জন্য। এই যে দ্রবণের কথাটা লিখছি সেটা হচ্ছে এই নিচে যে Wটা আছে সেটা নোটিফাই করছে, আর ওপরের Wটা হচ্ছে দ্রাবের জন্য। ঠিক আছে, তাহলে দুজনই W রয়েছে, মানে ওজন ওজন আকারে রয়েছে। সেই জন্য দেখো আমরা 100-র পাশেও গ্রাম লিখেছি এবং 10-এর পাশেও লিখেছি কি গ্রাম। তাহলে 100 গ্রাম যে দ্রবণে HNO3 আছে, 100 গ্রাম HNO3 দ্রবণ, কিন্তু সেই 100 গ্রাম যে HNO3 যে দ্রবণটা আছে তার মধ্যে শুধু HNO3 যে পার্টটা, দ্রাবের যে পার্টটা, সেটা কতটা আছে? 10 গ্রাম। এটা গেল W/W। এরপরে আমরা শিখব, ধরো 10%ই আছে, W/V রয়েছে, W/V HNO3 দ্রবণ আছে মনে করো। একই জিনিস যে উদাহরণ দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এটার মানে কি হলো? তাহলে আমি বারবারই বলছি W/V রয়েছে, কিন্তু এবার এখানে আলাদা হয়ে গেছে। তাহলে নিচেরটা কি বলেছি? নিচেরটা কিন্তু দ্রবণের যে সম্পর্কিত সেইটা, আর উপরটা কিন্তু দ্রাবের। তাহলে নিচেটা কিন্তু ভি দ্রবণে। তাহলে আমরা এটা এখানে 100 আর গ্রাম লিখতে পারবো কি না? আর কিন্তু 100 গ্রাম লিখতে পারবো না। এবার 100 কি লিখবো? ভি, অর্থাৎ আয়তন চলে এসছে, অর্থাৎ এটা মিলিলিটার চলে এসছে। 100 ml এবার লিখবো। 100 ml দ্রবণে HNO3 আছে 10 গ্রাম। এখানে কিন্তু গ্রাম লিখেছি, লক্ষ্য করো এখানে কিন্তু আমরা গ্রাম লিখেছি, কারণ ওপরটা তো W আছে, ওপরটা তো W মানে ওয়েট মানে ওজন, ওজন আছে বলে, ভর আছে বলে ওটা কিন্তু গ্রাম লিখেছি, কিন্তু আয়তনটা কি লিখেছি? ভির জায়গায় 100 ml দ্রবণে। তাহলে দুটো ডিফারেন্সটা ভালো করে বুঝে নিও। 100 ml দ্রবণে HNO3 আছে 10 গ্রাম। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে 10%ই লিখছি, মনে করো V/V আছে, এটা 10% V/V HNO3 দ্রবণ। এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছে? তাহলে এবার দেখো দুজনই আয়তন হয়ে গিয়েছে, অর্থাৎ এখানেও ml হবে, এবার এখানেও ml হবে। তাহলে এবার এটাকে যদি আমি ডিটেলসে লিখি তাহলে হবে 100 ml দ্রবণে, 100 ml দ্রবণে HNO3 আছে, HNO3 আছে 10। এবার দেখো ml আর গ্রাম আর থাকলো না, হয়ে গেল কি ml, মিলিলিটার। তাহলে এখানে কিন্তু দুজনই আয়তন। 100 ml দ্রবণে HNO3 আছে 10 ml।
তাহলে তিনটে ডিফারেন্সটা বুঝতে পেরেছো তো, যে ডব্লু বাই ডব্লু থাকলে দুজনের পাশেই গ্রাম হবে, ডব্লু বাই ভি থাকলে এখানে এমএল এখানে গ্রাম, ভি বাই ভি থাকলে এখানে এমএল এখানে এমএল। আচ্ছা একটা জিনিস কি তোমরা বলতে পারবে যে এইগুলোর অ্যাপ্লিকেশন কোথায়, যে এইগুলো কোথায় থাকে? দেখবে এই ডব্লু বাই ডব্লু বাই ডব্লু বাই ভি বাই ভি এইগুলো কিন্তু কিছু একটা জিনিস তার গায়ে কিন্তু এগুলো নোটিফাই করা থাকে, লেখা থাকে এগুলো ওষুধের গায়ে, লক্ষ্য করবে বিভিন্ন ওষুধের গায়ে, বিশেষ করে যে লিকুইড যে ওষুধগুলো পাওয়া যায়, সিরাপ জাতীয় যে ওষুধগুলো, সেই সিরাপ জাতীয় ওষুধের যে কম্পোজিশন লেখা থাকে, লক্ষ্য করে পিছনে কম্পোজিশনে দেখবে এরকম ডব্লু বাই ডব্লু বা ডব্লু বাই ভি বা ভি বাই ভি এরকম আকারে কিন্তু দেখা থাকবে, মানে লেখা থাকে, এটা তোমরা লক্ষ্য করবে এরকম আকারে লেখা থাকবে, অর্থাৎ এরকম আকারে অন্য কম্পোজিশন লেখা থাকে এখানে, যে কম্পোজিশন দিয়ে ওষুধটা তৈরি হয় সেটা লেখা থাকে, কিন্তু মিনিংটা হচ্ছে এইটা, যে ডব্লু বাই ডব্লু ডব্লু বাই ভি ভি বাই ভি এইগুলোই প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। এরপরে যে রাশিটা আছে সেটাতে যাব আমরা, শতকরা মাত্রা হয়ে গেল। গ্রাম প্রতি লিটার মাত্রা। 2 নম্বর হচ্ছে গ্রাম পার লিটার এককে দ্রবণের গাঢ়ত্ব নির্ণয়। দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় গ্রাম প্রতি লিটারে। অর্থাৎ এখানে আমরা যখন দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় করব তখন পার লিটার যে আয়তন, অর্থাৎ আমি যদি একটা উদাহরণ নিয়ে করি তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এখানে একটা বিকার নিয়েছি, এই বিকারে H2SO4 আছে মনে করো, এই বিকারে H2SO4 আছে, সেটা হচ্ছে 1 লিটার H2SO4 আছে, H2SO4 আছে মানে H2SO4 এর দ্রবণ আছে, জল দিয়ে গুলে H2SO4 এর দ্রবণ আছে। এই 1 লিটার যে H2SO4 এর দ্রবণ আছে, তো তার মধ্যে তো 1 লিটার শুধু জলও নেই বা 1 লিটার শুধু H2SO4ও নেই, অর্থাৎ জল এবং H2SO4 মিলে যে আয়তনটা হয়েছে সেটা 1 লিটার। তাহলে ওর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ H2SO4 আছে, নিশ্চয়ই একটা নির্দিষ্ট পরিমাণ। সেই H2SO4 এর পরিমাণটা আমি ধরি H2SO4 এর পরিমাণ, H2SO4 এর পরিমাণ ধরে নিচ্ছি 10 গ্রাম আছে, 10 গ্রাম, বা এখানে আমরা সাধারণত গ্রাম এককে মাপি না, এগুলো লিকুইড যেহেতু আমরা এটাকে ধরে নিচ্ছি প্রায় 10 ml আছে, যদিও এর কিন্তু গ্রাম ml একই হয় না H2SO4 এর ক্ষেত্রে, কারণ এদের ঘনত্ব কিন্তু এক হয় না। তো আমরা এখানে জাস্ট ক্যালকুলেশনে অত জটিলতায় যাব না বলে আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে 10 গ্রাম বা 10 ml। তাহলে এই যে 1 লিটার H2SO4 দ্রবণটা আমরা কী করে তৈরি করেছি, আমরা একটা বিকার নিয়েছি, বিকার নিয়ে প্রথমে কি দিয়েছি, প্রথমে H2SO4 এর পরিমাণটাকে দিয়ে দিয়েছি 10 ml, প্রথমে H2SO4 এর পরিমাণটা আমরা 10 ml দিয়ে নিয়েছি। এই 10 ml H2SO4 দিয়ে আমরা বাদবাকি যে জলটা দিয়ে 10 ml H2SO4টা দিয়ে বাদবাকি জল দিয়ে আমরা লেভেল করেছি কত লিটার, 1 লিটার পর্যন্ত লেভেল করে দিয়েছি। তাহলে এই যে 1 লিটার পর্যন্ত লেভেল করে দিয়েছি, তাহলে এটা হলো গ্রাম পার লিটার, মানে কি পার লিটারে H2SO4 কতটা আছে বলবে, কতটা আছে 10 গ্রাম। অর্থাৎ এখানে 10 গ্রাম যদি আমরা ধরি, কারণ যেহেতু গ্রাম পার লিটার এককে আমরা প্রকাশ করছি, তাহলে H2SO4 এর যে মাত্রা, এখানে আমি যদি বলি যে H2SO4 এর মাত্রা কত, তোমরা তখন লিখবে কত মাত্রা, 10 গ্রাম পার লিটার মাত্রা। যদি এটা 2 গ্রাম থাকতো 1 লিটারে, তখন এটা কি লিখতে, 2 গ্রাম পার লিটার মাত্রা। ক্লিয়ার? তো এইটা লক্ষ্য রাখবে, গ্রাম পার লিটার দেওয়া থাকলে কিন্তু খুব সহজ ব্যাপার, অর্থাৎ 1 লিটার যে দ্রবণ থাকবে, যে দ্রবণের যে আয়তন 1 লিটার হবে, সেই 1 লিটারের মধ্যে আমাদের যত গ্রাম এমএল থাকলেও সেটাকে আমরা গ্রামে ট্রান্সফার করব, ঠিক আছে। এটা ধরো এমএল আছে, H2SO4 এর পরিমাণটা এমএলে থাকে, এমএল থাকলে তাদেরকে গ্রামে ট্রান্সফার করা যায়, আপেক্ষিক গুরুত্ব দিয়ে ভাগটাগ করে করা যায়, ঠিক আছে। কীভাবে করা যায় আমি একটু হিন্টস দিই, T=M/V, এটা দিয়ে কিন্তু আমরা ট্রান্সফার করতে পারি, কারণ এখানে আপেক্ষিক গুরুত্ব দিয়ে আমরা কিন্তু আয়তনে আসতে পারি। তো গ্রাম পার লিটার মানে মনে রাখবে তাহলে পার লিটার আয়তনে কতটা গ্রাম আছে, ঠিক আছে। তো আজকে এই দুটো থাক, শতকরা মাত্রাটা পড়লাম এবং এর সঙ্গে গ্রাম পার লিটার এককে মাত্রাটা পড়লাম। এই দুটোর সাহায্যে গাঢ়ত্ব নির্ণয় করা যায়, এছাড়াও আরও অন্যান্য পদ্ধতির সাহায্যে গাঢ়ত্ব নির্ণয় করা যায়, সেগুলো আরও ইম্পর্টেন্ট, এগুলো আমরা পরের ভিডিওতে শিখব, ঠিক আছে।